দেশের কত পাতা বলি বংশমালী। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি ভাষাতত্ত্ব বিষয়ক অনুষ্ঠান বর্ণবীক্ষণের আজকের পর্বে। আপনাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেই প্রশ্ন রাখবেন। সেই প্রশ্ন আমরা নারায়ণবাবুর কাছে পৌঁছে যাব। নারায়ণবাবু, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার, শুভেচ্ছা আপনাদের, শুভ সন্ধ্যা। নারায়ণবাবুর পরিচয় আর নতুন করে দেওয়ার কিছু নেই, আমরা প্রতি পর্বে নারায়ণবাবুকে এখানে আহ্বান জানাচ্ছি। নারায়ণবাবু, আমরা গত পর্বে এবং তারও আগে পর্বে আমরা যে রি বর্ণ নিয়ে আলোচনা করছিলাম, মানে আপনি আলোচনা করছিলেন, সেখানে অর নিয়ে আপনি বলছিলেন। তো আমি গত পর্বের আগের পর্বে আর কি দুটো প্রশ্ন রেখেছিলাম। অর্ণব এবং অর্পণ, এই শব্দ দুটো তো খুবই পরিচিত। অর্ণব মানে আমরা জানি যে সমুদ্র, অর্পণ মানে নিবেদন করা, দান করা, এই অর্থে ব্যবহার করা। তো আমরা তো সাধারণ অর্থ জানি। আপনি যদি এর ভাষাতত্ত্ব বিষয়ক আর কি যে ক্রিয়াভিত্তিক অর্থটা যদি ব্যাখ্যা করেন খুব ভালো হয়। আর একটা প্রশ্ন আমি করব, এটা খুবই প্রচলিত, আমি দেখলাম যে রি ধাতু থেকেই উৎপন্ন আর কি, এই যেমন অর্ণব অর্পণ, তেমন আরো একটা আছে অরুণ, এই শব্দটা। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, অরুণ অর্থ আমরা জানি সূর্য, ঠিক আছে, আবার অরুণকে বলা হচ্ছে যে সূর্যের রথের সারথি। তো সূর্যকেই অরুণ বলা হচ্ছে, আবার সূর্যের রথের সারথি বলা হচ্ছে অরুণকে, যেখানে অরুণ কাশ্যপ আর বিনতার পুত্র, অরুণ এবং গরুড় দুই ভাই। তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দেন, আমি ঠিক বুঝলাম না, যেখানে সূর্যই অরুণ সেখানে আবার সূর্যের রথের সারথি কিভাবে অরুণ হয়, এর ব্যাখ্যাটা কিভাবে আপনি করবেন একটু আর কি, যদি এর ব্যাখ্যা করেন। অরুণের ব্যাখ্যা করতে গেলে অবশ্য সূর্যটারও ব্যাখ্যা করা দরকার, কারণ নক্ষত্র, সূর্য, সৌরজগৎ, সূর্যকে কেন্দ্র করে একটা সোলার, একটা গোলকের মতো একটা বৃত্ত তৈরি হয়। তো সূর্য, নক্ষত্র আছে আকাশে, অনেক মহাকাশে অনেক নক্ষত্র আছে, খুব নিভু নিভু, মানে জোনাকির আলোর মতো ফুটে ওঠে দূরের তারারা, তাদেরকে নক্ষত্র বলে। নক্ষত্র কেন বলে? তাদের ক্ষাত্র শক্তি নেই, মানে তাদের থেকে যে তাপ নিষ্কৃত হয়, বিকিরণ করে, সেই বিকিরণের কোনো প্রভাব আমাদের উপরে পড়ে না, আমাদের উপরে তার ক্ষত্রিয়ত্ব নেই, অন্য ক্ষয় করার, ক্ষতি করার, তাপ প্রবাহে দগ্ধ করার কোনো শক্তি তার মধ্যে নেই। সূর্যের যেটা আছে, সূর্যের আমরা প্রখর রৌদ্র তাপে, দিনের বেলা সূর্যের তাপে আমরা অনেক সময় ঘর্মাক্ত হয়ে একেবারে আশ্রয় খুঁজি, কি করে পরিত্রাণ পাবো, এই সূর্যরশ্মির, মধ্যাহ্নের সূর্যের যে তাপের উত্তাপের হাত থেকে রক্ষা পাবো কি করে? তো এই তার ভিতরে ক্ষাত্র শক্তি আছে সূর্যের। তো সূর্য শব্দটা যখন তৈরি করা হয়েছে, বা অরুণ শব্দগুলো যখন তৈরি হচ্ছে, সেটা উষাকালের ঘটনা। শব্দশাস্ত্র বা এই বিভিন্ন সমাজ বিবর্তনে, মানুষের সমাজ বিবর্তনের ইতিহাসে কি করে সূর্যের ধারণাগুলো কিভাবে তৈরি হয়েছে, জ্যোতির্বিদ্যা তখন চর্চা হতো। জ্যোতি মানে এনার্জি, এনার্জির প্রতিফলন কোথায় কোথায় আছে, এনার্জির প্রতিফলন, আমরা তো এক একটা এনার্জির একক, এক একটা ব্যক্তি কেন বলে, আমরা ইংরেজরা বলে ইন্ডিভিজুয়াল, মানে যাকে আর বিভাজ্য করা যায় না, ডিভিশন করা যায় না। আর আমরা ব্যক্তি মানে আমরা নিজেদের ব্যক্ত করতে পারি। ব্যক্ত করা, বলা, কোনো কিছু যোগাযোগ করার জন্য যে কথা বলার যে ক্ষমতা, সেই ব্যক্ত হয়ে সক্রিয় হই বক্তৃর মাধ্যমে, মুখের মাধ্যমে মুখ বেদন করে আমরা যে বক্তব্য বলি, ব্যক্ত করতে পারি, এই ব্যক্ত করার ক্রিয়ার সক্রিয়ণটা যার ভেতরে থাকে সেই হচ্ছে ব্যক্তি। আমরা এইভাবে বলি, আমরা ইন্ডিভিজুয়াল বলি না, হ্যাঁ, আমরা বলি ব্যক্তি বলি, হ্যাঁ। কিন্তু আমরা ব্যক্তির যে এই যে ব্যক্ত করার ক্ষমতা আছে, এই কথা ভেবে আমরা ব্যক্তি বলি না, ব্যক্তিটাকে আমরা ইন্ডিভিজুয়াল করে নিয়েছি, মানে তাকে আর ডিভিশন, কিন্তু শব্দটা তৈরি হচ্ছে অন্য একটা ক্রিয়া থেকে, ডিভিশন ক্রিয়া থেকে নয়, বিভাজন ক্রিয়া থেকে নয়, করা হচ্ছে ব্যক্ত করার ক্ষমতা আছে কিনা, নিজেকে ব্যক্ত করার ক্ষমতা, নিজের অনুভব, নিজের ভাব। আচ্ছা, এখন অরুণকে সূর্য বলা হয়,
কিন্তু একটু তফাৎ আছে। ও আচ্ছা, সূর্য আকাশে যেমন সূর্য দীপ্তি দেয়, সমাজেও কিন্তু সূর্য আছে, সেটাকে বলে সামাজিক সূর্য। আমাদের শব্দশাস্ত্রীরা তারা শব্দ তৈরি করেছিলেন, ত্রিলোকেই সেটা মর্তে, সমাজে সমাজে এবং জগতে, বৃহত্তর জগতে, আমার ব্যক্তির মধ্যে, আমার মধ্যে সূর্য আছে, মানে তাপ আছে। আমি তো এনার্জির একটা ইউনিট, দন্ত স। তালব্যস্য যদি এনার্জি হয়, শক্তি হয়, সেই শক্তির একটা একক হচ্ছে আমি দন্তস্ব। এই অনেকগুলো একক যদি যুক্ত হয়, নবরূপ নিয়ে রেখাগুলো, সূর্য রশ্মিগুলো, দন্তস্ব, এক একটা রশ্মি হচ্ছে এক একটা দন্তস্ব, সেই শকে যদি নবরূপ নেওয়া যায়, মানে বিশাল অরগুলো, সূর্যের ভেতরে যে অর আছে, সেই অরটা একদম সূর্যের যেখান থেকে উৎস ভূমি, যেখান থেকে সূর্যের আলো, সেই পর্যন্ত যদি লম্বা কানেক্টেড হই, আমরা যুক্ত হয়ে যাই, এটাই নবরূপ। এবং সেটা যদি সমস্ত যত কোটি কোটি অনন্ত সংখ্যক, সূর্য তো চারিদিক থেকে একটা বিশাল অগ্নিগোলক, সেখান থেকে আলোক রেখা বিকিরণ করছে, সেইটা এসে আমাদের কাছে বলছে। এই আলোক রেখাগুলোর যে সমন্বিত রূপ, এটাই হচ্ছে দন্তস্বয়ের নবরূপ এবং নবরূপের আধার। সেইটা আবর্তিত হচ্ছে বলে সুর, রটা, রেফটা, তারপরে ই অ করে সে এগোচ্ছে আমাদের কাছে, আমাদের এখানে এসে পড়ছে। সেটা আবার আলোকে রিফ্র্যাক্টেড হয়ে সেই আলোটা আবার, তাপটা আবার ঊর্ধ্ব দিকে ফিরেও যাচ্ছে। এই যে আবর্তন হচ্ছে সূর্যের রশ্মির, এই সূর্য ই অ করে এগোনোকে আমরা বলি অন্তস্থ জ, ই অ করে যাওয়াটা। তো আলোক রশ্মিটা মর্তভূমিতে এসে আমাদের এই পৃথিবীতে পড়ছে, পড়ে পৃথিবী পৃষ্ঠ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে আবার সেটা ফিরে যাচ্ছে। এই যে একটা আবর্তন গতি, সেই জন্য ওটার নাম হয়েছে সূর্য। দন্তস্ব, আলোকের একক সত্তাগুলো, রশ্মিগুলোকে জুড়ে জুড়ে যে নবরূপ নিয়ে যে একটা তার আধার হয়ে যেখানে এই আলোক রশ্মিগুলো কাজ করছে, আসছে ওই কেন্দ্র থেকে, আসছে অগ্নিগোলকের কেন্দ্র থেকে, আসছে আবার সেখানে ফিরে যাচ্ছে। এই যে রোটেশন, আবর্তন, এই জন্য সূর্য বানানটা দন্তস্ব দিয়ে করেছে। অথচ এটা শক্তির এককের সমষ্টিগত, সমস্ত আলোক রশ্মিগুলোর সমষ্টি বোঝাতে দন্তস্বয়ে দীর্ঘ দেওয়া হয়েছে। অর্থাৎ যে আধারে সমস্ত দন্তস্বগুলো একত্রিত হয়ে আমি ধারণ করছি, সেই জন্য সূর্য বানানটা ওরকম। এবার জয় জফলা কেন? যেহেতু এই আসা যাওয়াটা অনন্তকাল ধরে চলছে, যতদিন সূর্য, এই সোলার সিস্টেম বেঁচে থাকবে ততদিন এটা চলবে। সেই জন্য জটা দ্বিত্ব হয়ে জফলা, জফলা মানে জটা জয়ই তো, জটাকে ফলা হিসেবে ব্যবহার করছে। দুটো জ পাশাপাশি না লিখে দ্বিতীয় জটাকে জ ফলা করে আগের জয়ের সঙ্গে যুক্ত করা হয়। এটা হচ্ছে ক্রিয়াভিত্তিক অর্থের জন্য যে বানান হওয়া উচিত, সেই বানানটার কথা বললাম। কেন জফলাটা হবে, দ্বিত্বটা কেন হবে? দ্বিত্ব তখনই হবে, দ্বিমাত্রিক আমরা যে কারণে করি, আমরা যখন কথা বলি আমরা দ্বিমাত্রিক, তিনমাত্রিক, বহুমাত্রিক হয়ে যাই। যখন আমরা উত্তেজিত হই বা কোনো আবেগের ঘনীভবন হয় আমাদের মধ্যে, খুব আপ্লুত হয়ে যায়, তখন আমরা টেনে টেনে প্রতিটি বর্ণকেই, যে সেটা হয়তো কোনো স্থিতিধর্মী শব্দ, বর্ণ, তাকেও আমরা টেনে টেনে বহুমাত্রায় উচ্চারণ করে থাকি। বিশেষ করে কাউকে যখন ধমক দেই, কাউকে যখন সমালোচনা করতে শুরু করে খুব সিরিয়াস হয়ে যাই, কাঠিন্য নিয়ে শরীরে রুদ্র রোগ একটা রেগে যাই, তখন এই ব্যাপারগুলো ভীষণ হয়। আবার ওই যে নদীর এপার থেকে ওপারে যাতে শুনতে পায়, তার জন্য আমরা যখন ডাক দেই, হাঁক দেই, কমিউনিকেট করাচ্ছে, তখন আমরা বহুমাত্রিক হয়ে যাই। তাহলে মাত্রার কোনো সীমা থাকে না, উচ্চারণের সময় মাত্রার এদিক ওদিক হয়। কথ্য ভাষাতে কিন্তু দ্বিত্ব প্রচন্ড হয়, আমরা স্বভাবতই দ্বিত্ব করে থাকি এমফ্যাসিস দেওয়ার জন্যে, জোর দেওয়ার জন্যে, জিনিস আবেগাপ্লুত হয়ে প্রকাশ করার জন্যে। হ্যাঁ, সূর্য বানানে জফলা দিতে হবে, এইটা সূর্যটা বললাম। আচ্ছা, এবার সূর্য কেন, অরুণটা কেন সূর্য, তাই তো? না, একটা কথা বলি তাহলে, এই যে সূর্য বানানে তাহলে জফলা দেওয়া আর জফলা না দেওয়া, এর মধ্যে পার্থক্যটা কোথায়? জফলা দিতে হবে প্রতীকী। সূর্য বললেও লোকে বোঝে সূর্যই বলা হচ্ছে, জফলাটা আর দেয় না, এটাকে বাহুল্য মনে করে। এক সময় আমাদের ছাপাখানার সমস্যার জন্য, এখন সেই সমস্যা নেই, এখন কম্পিউটারে এখন তো লেখেই না লোকে, ফলে লেখার যে অসুবিধে, দেওয়া হয় না। এটা প্রতীকী ভাষায় একাডেমি এভাবেই শিখিয়েছে, এভাবেই চলছে, ঠিক আছে, এতে বিরোধ নেই। তার মানে সূর্যের জফলা দেওয়াটাই যুক্তিযুক্ত বলছেন? হ্যাঁ হ্যাঁ,
যেটা ক্রিয়াভিত্তিক, ক্রিয়াটা যখন যেভাবে কাজ করে সেটাকে যদি ফুটিয়ে তুলতে হয় শব্দের মধ্যে, তাহলে বানানটা ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক করতে হয়। সেটা করতে গেলে জফলা দিতে হয়। আমি নিজে জফলা দিই লেখার সময়, বলার সময় তো জফলা সবসময় হয়তো উচ্চারণও হয় না, দ্বিত্ব হয়ও না, বা দ্বিত্ব আবার সূর্য তো অপ্রয়োজনে অনেক একটাই জায়গায় জ দ্বিত্ব উঠছে। হওয়ার কথা নয়, আমি দ্বিত্ব করে কথা বলছি। যত সব কথাটা রেগে গিয়ে বললাম যত সব বাজে কথা, এরকম বলি আমরা কথায় কথায়। তো তখন তো আমরা দ্বিত্ব দিই, মাত্রাটাকে বাড়িয়ে দিই। আবেগ, যন্ত্রণা, দুঃখ, অনুভূতি বিভিন্ন রকমের পরিবেশে আমরা কথ্য ভাষায়, মানুষই ভাষায় একজন মানুষ যখন আরেকজনের সঙ্গে কথা বলে। কিন্তু আজ থেকে 500 বছর পরে লিখিত রূপ হিসেবে শুদ্ধ রূপটা লেখাই বাঞ্ছনীয়। প্রমিত যে ভাষার কথা বলা হয় সেটা হচ্ছে লিখিত ভাষার জন্য। লিখে দিলে যাতে যে ক্রিয়া থেকে জাত হয়েছে শব্দটি সেটা যাতে থাকে। যেমন ধরুন একটা ওটার মধ্যে অর আছে, আমরা তো অরর জগতে আছি। রিটাকে ভেঙে আমরা অর করেছি। এই যে অরি, অর, অরণি, অরণ, এইসব অরণ্য, এইসব কথাগুলো আলোচনা করছিলাম, সেটা তো অরকে নিয়ে। অরুণও অরকে নিয়ে। অরুণ, অর, আপনি অর্পণ, আপনি যে সব শব্দগুলো বললেন আজকে যেগুলো আলোচনা করব আমরা, অরবিন্দ, সবই রি অরণ, ধাতু থেকে অরুণ। এসছে, সেটি অর হচ্ছে। হ্যাঁ, এখন অরুণকে কেন সূর্য বলা হয়? সূর্য সামাজিক সূর্য, এনার্জি গুলো যেখানে পঞ্জীভূত হয়। ধরা যাক দেশের মানুষ যত সম্পদ উৎপন্ন করছে সেগুলো রাজকোষে গিয়ে জমা হচ্ছে, তাহলে তাহলে সূর্য। সেগুলো আমরা আসবো, এখানে দেখাবো। পুরাণের কাহিনীর সঙ্গেও এর মিল আছে। অরুণের যে কাহিনী, যে কশ্যপ মুনি এবং তার স্ত্রী বিনতা, এই দুজনের ঔরসে, কশ্যপের ঔরসে বিনতার গর্ভে যে ডিম্বটা অকালে ফেটে গিয়ে যে সন্তানের জন্ম হয়, সেই সন্তানের উরু প্রায় নেই, মানে নিচের ভাগটা প্রায় তার সেভাবে গঠিতই হতে পারেনি জন্মের পরে। সেই জন্য তাকে কি করেছে, ছোট ভাইয়ের নাম হচ্ছে গরুর ওকে কোলে করে রথে চড়িয়ে, হ্যাঁ, অরুণ আলোক যাতে পৌঁছে যেতে পারে চারিদিকে, এই তাকে বলা হয়, অরুণকে বলা হচ্ছে সূর্য ঠিকই, কিন্তু সে বালক সূর্য, অপরিণত সূর্য। আমি ওর মানেগুলো, অর্থগুলো আমি একটু লিখে রেখেছি, অনেকগুলো অর্থ। কশ্যপ বিনতার জ্যেষ্ঠ পুত্র একজন অগ্রজ হচ্ছে অরুণ, তারপরে ছোট ভাই হচ্ছে গরুর। এই গরুর আর অরুণের কাহিনী আবার মজার আর কি। এটা সামাজিক সূর্যের কথাকে মিলিয়ে দিচ্ছে, কারণ সূর্য বিয়ে করেছে, তার ছেলে হয়েছে। এটা এখানে কিন্তু কশ্যপের কথা বলছে। কশ্যপ কথার মানে কি? কষ যুক্ত হয়ে যে কশ্যকে যে পালন করেন, যেমন আমরা বলি না মদ্যপ বা না মধু পান করে, যে মধুপ, এরকম তো এরকম আমরা বলছি যে কশ্যকে পালন করে, কষযুক্ত হয়ে কষকে, কারীর শক্তি যোজন। আমরা প্রত্যেকেই তো আমরা এক একজন আমরা ক্রিয়াকারী, যে নানান কাজে আমরা হিসেবে, ক্রিয়াকারী হিসেবে আমরা অংশগ্রহণ করি, যে কোনো সত্তা। তো সেই শক্তি যোজিত যার শক্তি, এনার্জি আছে যার ভেতরে, সেরকম লোক অস্তিত্বকেই আমরা বলবো কষ। সেই কষ যুক্ত থাকে, শক্তি রিপিট করা আছে, শক্তি তো বেড়ে চলে, বাড়িয়ে চলে, সেই জন্য ওই বাড়ানোটাকে জফলা দিয়ে কষকে বাড়িয়ে দেওয়া হলো। তো কশ্যকে যে পালন করে সে হচ্ছে কশ্যপ। সেই কশ্যপের গর্ভে, মানে সামাজিক শক্তি, দেশের সম্পদ তৈরি হয়ে রাষ্ট্রের বা দেশের শক্তিশালী হবে, সেই কশ্যপের আর বিনতার সন্তান হচ্ছে অরুণ। এবং এই যে সূর্যের কথা বলা হচ্ছে, এই অরুণ হচ্ছে সাদৃশ্য, আকাশে যে মূল সূর্যটা আছে সেও তো একটা এনার্জির উৎস। তো তার পুত্র হিসেবে বলছে অরুণকেও, এই অরুণও সেই সূর্যের পুত্র। আবার সামাজিক সূর্যের পুত্র অরুণ, সামাজিক সূত্রের পর অরুণের আলোটা কেমন বলুন তো? খুব মৃদু, একটু লাল বর্ণ, তার তাপদগ্ধ করে না। মধ্যাহ্নের যে খরতাপ সেটা কিন্তু অরুণের থাকে না। সকালবেলার যে একটা কথা বলি, যে লজ্জায় মুখ লাল হয়ে গেলে সেটাও কিন্তু অরুণের সঙ্গে তুলনা অরুণ করা বর্ণ হয়। ধারণ করে, খুব অরুণ মৃদু, বর্ণ খুব ধারণ, মুখটা লাল হয়ে যাওয়া। লাল হয়ে যায়। অরুণের অরুণালোক যেটা, সেটা খুব মৃদু হয়, খুব তীব্র তীক্ষ্ণ হয় না। এই যে আমাদের ভিটামিন ডি যাদের কম, তাদেরকে বলে সকালের রৌদ্রটা গায়ে লাগাতে,
তাহলে কি হয়, ওর ভেতরে ওই কি বলে, আরে যে রে গুলো থাকে যেগুলো, ওগুলো ক্ষতিকর আর কি, নামটা ভুলে যাচ্ছে। অতি বেগুনি ওই রশ্মি। হ্যাঁ হ্যাঁ, আলট্রাভায়োলেট রে বা এই সমস্ত কিছু, ওই রে গুলো, সেগুলো খুব ক্ষতিকর বলে বেশি বেলা হলে সেই রোগটা গায়ে লাগাতে নিষেধ করে। ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম, শরীরে যতই ক্যালসিয়াম খায় সেটা হাড়ে লাগে না, হাড়কে শক্তিশালী করে না। অর্থাৎ ক্যালসিয়ামটা অ্যাবজর্বড হচ্ছে, কিন্তু সেটা শরীরে থেকে টিউমারের মতো সেটা জমে শক্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে অ্যাবজর্ব করতে পারছে না। একমাত্র ভিটামিন ডি গ্রহণ করলে সেটা ওই ক্যালসিয়ামটাকে হাড়ে কনভার্ট করে হাড়কে মজবুত করে, হাড়ের কাজে লাগবে সেই ক্যালসিয়ামটা, না হলে বাড়তি ক্যালসিয়াম জমে শরীরের ক্ষতি করবে। তো এই অরুণ আলোকটা, সকালবেলার আলোটা হচ্ছে, সেই জন্য বাল সূর্য বলা হয়, বালক, অপ্রাপ্তবয়স্ক, বোঝা গেল ব্যাপারটা? কারণ তার আলোটা, সূর্যের আলো, দিনের আলোটা যত দূরে যায় তার আলোটা অত দূরে যায় না, সেই জন্য তার ক্ষমতাটা স্তিমিত হয়ে আসে। এটা বিকেল বেলাতেও হয়, বিকেল বেলার যে আলোটা সেটাও কিন্তু অরুণ, মানে অস্ত যাওয়ার ঠিক আগে। এই অরুণকে চিনলে বোঝা যাবে যে আমাদের যে দেশে যখন যৌথ সম্পদ তৈরি হচ্ছে, শক্তি, এনার্জি, সম্পদের ভান্ডার, যেখান থেকে যে সম্পদের আলোক রেখা, রশ্মিগুলো সম্পদের এক একজনের সমাজের সদস্যদের ভাগে যা কার কতটুকু যাবে, সে আলোক রশ্মির মতো তার কাছে পৌঁছে যাবে সেই এনার্জিটা, সে তখন সম্পদবান হবে, তার যে ভরণ পোষণ করার জন্য যে এনার্জি দরকার সেটা সে পেয়ে যাবে সমাজ থেকে। এই যে আলোটা বিকীর্ণ হবে সামাজিক সূর্য থেকে, সেখানে ওই অরুণের ভূমিকা। সে কি করছে, ওই তার তো যেহেতু পাটা নেই, তাকে রথে বসে চড়তে হয়, 7টা অশ্ব মানে 7জন স্পেশালিস্ট যারা সমাজ পরিচালনা করে, সেই তাদেরকে নিয়ে সে কিন্তু বাহন নয়, সূর্যের বাহন নয়, কিন্তু সামাজিক সূর্যের সঙ্গে যুক্ত এনার্জি উৎপাদনকারী যে সমস্ত স্পেশালিস্ট আছেন তাদেরকে দিয়ে সেই অশ্ব পরিচালনা করছে। সামাজিক শক্তির অশ মানে শক্তি, অশ মানে হচ্ছে অশ্বমেধ, যে যজ্ঞ করা হতো রাজ্য জয় করার আগে, সমস্ত যারা যারা খুব বিশেষজ্ঞ যারা, তাদের মেধাকে একসাথে তাদের ধরে এনে সেই অশ্বমেধ যজ্ঞ করা হতো, তারা যাতে উন্নত মানের এনার্জি প্রয়োগ করে, তারা যজ্ঞ করে, যাগযজ্ঞ করে তারা যাতে সামাজিক সম্পদ উৎপন্ন করতে পারেন, সামাজিক সূর্যকে আরো উজ্জ্বল করে তুলতে পারেন সমাজের সম্পদে, অর্থাৎ সেখানেও এনার্জির বিকাশ হবে। সেই সামাজিক সূর্যের কথাও এখানে পুরাণের গল্পে আছে, এবং বাস্তবের যে আমরা আকাশের যে সূর্য দেখি তার কথাও আছে। মানে দুটোই যেন প্যারালেলি, এটাই হচ্ছে বৈশিষ্ট্য ভারতীয় শব্দের। আমরা যখন নক্ষত্র বলি, ফিল্ম ইন্ডাস্ট্রির বা বড় বিশাল একজন নোবেল পেয়েছেন, বিরাট একজন সাহিত্যিক বা বিরাট একজন চলচ্চিত্র অভিনেত্রী বা খেলোয়াড়, তাদেরকে আমরা স্টার বলি। আমরা শাহরুখ খানকে স্টার বলি, তাই তো, অমিতাভ বচ্চনকে স্টার বলি। আবার কি নাম, বিরাট আমাদের ক্রিকেটার, তাকেও আমরা বলি স্টার, তাই তো, কপিল দেবকে স্টার বলি। হ্যাঁ, এই যে স্টার, এরা স্টার কেন? এরা নক্ষত্র, মানে খাত্র শক্তির দিক থেকে এরা খুব দুর্বল। একটা কনস্টেবলের, একটা এমনকি ওই যে অস্থায়ী যে সাময়িকভাবে যাদের এই কনস্টেবলের ডিউটি করা হয় আজকাল কম পয়সা দিয়ে, কি যেন নামটা ভুলে যাচ্ছি, কন্ট্রাক্ট বেসিসে যারা আসে আর কি। হ্যাঁ হ্যাঁ, পুলিশে কাজ করে না, সিভিক পুলিশ। হ্যাঁ কি বলেন? সিভিক পুলিশের কথা বলছেন? সিভিক পুলিশ, এই সিভিক পুলিশদের যে ক্ষমতা, সে তার রাষ্ট্রের ক্ষমতার জোরে, তার এনার্জি, তার যে ক্ষমতা রয়েছে, সে একজনকে ধরে জেলে পুরে দিতে পারে, কিন্তু শাহরুখ খান পারবে না কাউকে ধরে, বা অমিতাভ বচ্চন বা বিরাট কোহলি, সেই ক্ষমতা নেই। ফলে ওরা নক্ষত্র, মানে ওদের খাত্র শক্তি নেই, কিন্তু তারা সমাজের বিশেষ গণ্যমান্য কেউ কেটা। তো এই নক্ষত্র, সমাজের আকাশে যে নক্ষত্রগুলো বিচরণ করে, আর আকাশের নক্ষত্রগুলো একই রকম, তাদেরও কোনো খাত্র শক্তি নেই। সে তার অভিকর্ষ দিয়ে সে আমাদের পৃথিবীর জোয়ার ভাটা তৈরি করতে পারে না। চাঁদও যেটা পারে, চাঁদেরও নিজস্ব এনার্জি নেই, তারটাও হায়ার করা, সে তো গ্রহণ করে, সূর্যের থেকে গ্রহণ করে। নারায়ণ বাবু, আমি একটু অন্য প্রসঙ্গে বেশি চলে গেলাম, অরুণের কথাটাই। এখানে আমি একটা কথাই জিজ্ঞাসা করব শুধু, আপনি যখন বললেন আর কি নক্ষত্র খাত্র শক্তি নেই তাই, আর সূর্যের খাত্র শক্তি রয়েছে, তো সূর্য এমনকি চাঁদ যে গ্রহণ করে সূর্যের শক্তিকে মানে ধার করে নেয়,
সেই গ্রহণ করে তারও ক্ষাত্র শক্তি আছে, তার আলোতে, জ্যোৎস্নার আলোতে আমরা আলোকিত হই। না, আমি মানে এখানে একটা বলছি সেটা সূর্যও তো স্নিগ্ধ একটু, নক্ষত্র। হ্যাঁ সেটা স্নিগ্ধ কল্যাণকামী। সেই অরুণও হচ্ছে এক ধরনের, কারণ অরুণ হচ্ছে যৌথ সম্পদের প্রতীক। যৌথ সম্পদের মানে যৌথ ভান্ডার, সমাজতান্ত্রিকতার প্রতীক। এনার্জির যে যৌথ ভান্ডার, সমাজের যে এনার্জি, আলোক শক্তি এনার্জি, সেই এনার্জির যৌথ ভান্ডারের সে রক্ষক অরুণ। সেই জন্য সেও সামাজিক সূর্য, কিন্তু একটু বালক সূর্য। কেন? যখন সমাজ প্রথম যৌথ হয়ে অর্থনীতি, মানে গোষ্ঠীর অর্থনীতি পরিচালনা করছে, সব সম্পদ গিয়ে এক জায়গায় জড়ো হচ্ছে, তার ডিস্ট্রিবিউশনের ব্যাপার আছে, তখন সে তো নতুন, তো সদ্য জন্মেছে সেই সমাজ পরিচালনার ভার। সেই সামাজিক সূর্য হিসেবে অরুণের ভূমিকাটা অনেক প্রগতিশীল। কিন্তু গরুরের মতো, গরুর হচ্ছে যার যার বিষাক্ত, সে হচ্ছে, ধনতান্ত্রিকতার প্রতীক তিনি, গরু। হ্যাঁ গরু হচ্ছে, ধনতান্ত্রিকতার হ্যাঁ বাহন। ব্যক্তি পুঁজির, মানে সে হচ্ছে নারায়ণের বাহন, বিষ্ণুর বাহন আর কি। নারায়ণ তো বিষ্ণুর কোলেই নারায়ণ বসে থাকেন। ও বিষ্ণুর নাভি থেকে, নাভির ওপরে একটা অরের ওপরে নারায়ণ বসে থাকেন। বিষ্ণু তো অনন্ত শয়নে শুয়ে থাকেন। তো এই বিষ্ণু আর নারায়ণ যে, তারই বাহন হচ্ছে গরুর। তার গড় উগরে দেয়, যে যখন তখন বিষ উগরে দিতে পারে। অর্থাৎ বেসরকারি পুঁজির যে ক্ষমতাটা, সে খুব হিংস্র হয় বেসরকারি পুঁজি। সরকারি পুঁজি অতটা হিংস্র হয় না, সে অনেকটা কোমল হয়। বাল সূর্য যেরকম হয়, অরুণ আলো, উষার আলোতে, উষাকালে সকালবেলার যে প্রাতঃকালীন যে তাপটা, সেটা যতটা স্নিগ্ধ হয়, কল্যাণকামী হয়, সেটা গরুরের ক্ষেত্রে হয় না। সেই জন্য গরুরকে বাহন বলছে নারায়ণ, অরুণকে বাহন বলছে না, তাকে বলছে রথাস্য, সপ্ত অশ্ব সারথি, পরিবৃত রথকে, রথের সারথি হিসেবে তিনি কাজ সারথি করছেন। বলা হয় তাকে। সূর্যই, কিন্তু সে যেহেতু একটু তার জন্মের ইতিহাসটা ওই রকম, যৌথ সম্পদের রক্ষক হিসেবে সে, তার দায়বদ্ধতা অনেক বেশি, সে বেশি ওই রকম বেসরকারি পুঁজির মতো হিংস্র সে হতে পারে না। সে একটু নির্ভরশীল, মানে সমাজের প্রতি দায়বদ্ধ। সে ব্যক্তি পুঁজির যে দায়বদ্ধতাটা নেই, ফলে সে খুব দ্রুত কাউকে গ্রাস করে নিতে পারে, কারোরটা কেড়ে নিতে পারে, হ্যাঁ, দ্রুত উল্লম্ফন করতে পারে। গরুর দেখবেন উড়ে যায়, আকাশে উড়তে থাকে, ওরার ক্ষমতা বেশি। অরুণ তো রথারুর, এবং সেই রথারুর মানে তার নিম্নাঙ্গটা অবিকশিত, ফলে তার চট করে সেখান থেকে নামতেও পারে না, এরকম। তো এগুলো অন্য পৌরাণিক ব্যাখ্যা, এর ভেতরে ইতিহাস আছে, শব্দের ভেতরে তো ইতিহাস ধরা থাকে। অরুণের, অরুণটা এরকম, অরুণ শব্দটা কেন এরকম হলো? অর যোগ উনো, উনো মানে 49-এ, যেমন 50-এর দশক, 5-এর দশকে যদি আমাকে ঢুকতে হয়, তার চেয়ে যদি কম থাকে, তাহলে তাকে আমরা উনো বলি। অরুণ হচ্ছে যে অরটা পুরোপুরি বিকশিত হয়নি, একটু উনো, ওর জন্মের ইতিহাসের সঙ্গে সেটা আছে, সেই জন্য তাকে অরুণ বলা হচ্ছে। এই উনো কথাটার মানেটা হলো এই জায়গায়। এবং তার অব্যক্ত রাগ তার কমলা রঙের হয়, সে লাল কালো মেশানো একটা কমলা রঙের অরুণ বর্ণ হয়, গরুরের মতো নয়। হ্যাঁ, অনুরাগ সঞ্জিত, রাগযুক্ত, সূর্য সারথি, তারপরে ওর নাম দিয়েছে অরুণ বর্ণবান, কৃষ্ণ লোহিত, এইভাবে নাম দেওয়া হয়েছে তাকে। আর অরুণ পত্নী একজন আছেন, তার নাম সেনী। তার গর্ভে সম্পাতি এবং জটায়ু নামে 2 পুত্রের জন্ম হয়েছিল। জটায়ুর সঙ্গে রাবণের যুদ্ধ হয়েছিল, পারেনি। আর অর্থাৎ সামাজিক সম্পদের বন্টনের ভার ওই পক্ষবান পাখিদের হাতে দেওয়া ছিল। তারা কি করত? ওই মানে আদি দোকানদার যারা যারা যৌথ সম্পদটা এই জটায়ু আর সম্পাতির মাধ্যমে সেটা বিতরণ করে দেওয়া হতো। বুঝতে পারা গেল? জটায়ু এবং সম্পাতির কাহিনী আমরা এখন অত কাহিনীতে যাচ্ছি না। তো এইটুকু বলে ছেড়ে দিই। মানে এটা এইভাবে বুঝতে হবে অরুণকে। একটা ধরুন, এই যে মহাকাশ, কসমিক জগৎটা তো বিশাল বড়। সূর্যালোক তো এই আমাদের যে সৌরজগতের যে গ্যালাক্সি, সেই গ্যালাক্সির মধ্যে একটা ছোট্ট জায়গায় এই আমাদের সোলার সিস্টেমটা। তো সূর্যের রশ্মিটা ওই নক্ষত্রের মতো, অন্য জায়গা থেকে নক্ষত্রের যেমন ক্ষাত্রশক্তি দেখে তাপের কোনো ডাইরেক্ট অনুভব হয় না, সরাসরি আমরা তাকে প্রত্যক্ষ ভাবে আমরা এফেক্টেড হই না, প্রভাবিত হই না।
সেই সেরকম সূর্যের আলো অতটা যায় না। আর অরুণের যে আলো, সামাজিক সম্পদের যে আলো, সেটাও ওই দেশের সীমানার বাইরে বেশি দূর যেতে পারে না, যে যৌথ গোষ্ঠীর বাইরে আর যেতে পারে না। সেই জন্য উনো, বোঝা গেল? একটা সৌর জগতের মধ্যে যে আলোটা বিচ্ছুরিত হচ্ছে, তারপরে আর বেশি দূরে মহাকাশে যেতে পারে না, পৌঁছতে পারে না, এরকম যদি ভাবা যায়, তার তুলনায় অরুণের আলোটা উনো হয়ে আছে, সেই জন্য এর নাম হচ্ছে অরুণ। সকালের সূর্যটা একটা, তার যে সার্কেলটা, পরিধিটা, সেটা একটু ক্ষুদ্র, পরিষ্কার। এবার হয়ে গেল অরুণ হয়ে গেল। আমি এবার অন্য একটা শব্দে যাই। অর্ণবটা বলেছিলেন না? অর্ণব আর অর্পণ, এই দুটো তো অর্পণে আমি আসছি। অর কথাটা আছেই, অর্ণবে আছে অর্ণহ, অর্ণহ বলে একটা শব্দ আছে। অর্ণের পরে বিসর্গ দিলে যেটা হয়, মানে অরের রহস্যরূপ হচ্ছে অর্ণ। অরগুলো তো সার্কেলটাকে ধরে রাখে, ব্যাসার্ধ। অরটা আসলে ব্যাসার্ধ, তাই তো? অরটা কি? ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক, ওটাকে আমরা অর ধরে রাখে আর কি, তীরের মতো না, আর কি সব ধরে। একটা বৃত্ত, সার্কেলের মধ্যে একদম কেন্দ্রে একটা বৃত্ত আছে মনে করো, আর একটা পরিধিতে একটা সার্কেল আছে। এই তো দুটো সার্কেলের মাঝখানে যে অরগুলো, এটাকে বলছি ব্যাসার্ধ। একটা বৃত্ত, জ্যামিতি তো পড়া আছে নিশ্চয়ই, জ্যামিতিতে কেন্দ্রবিন্দু থেকে আমি যদি একটা ডায়ামিটার, একটা ব্যাস আঁকি, হ্যাঁ বুঝেছি, সেই ব্যাসের অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ। অর্ধ কথাটা কোত্থেকে এসছে? এইখান থেকে এসছে। অর্ধ আমরা যেটা আধা বলে বলি, এটা ঠিক আছে, মানুষের ভাষা, অর্ধকেই আধ করে নেওয়া হয়েছে, রটা আর উচ্চারণ করেন না, কিন্তু আসলে আধাটাও এসেছে, আধ বা আধা, কিন্তু সেটা প্রচলিত হয়ে গেছে। কিন্তু ব্যুৎপত্তিগতভাবে অরের দান যে ধারণ করে, সেই হচ্ছে অর্ধ। ওই জন্য অর্ধ বানান সবসময় দয় ধয় দিয়ে হয়। অর্ধ, অরের দান ধারিত যার ভেতরে। তো এই যে বৃত্তের ভেতরে যে ব্যাসার্ধটা, অরটা, এই অরটা যদি রহস্যরূপ হয়, রহস্যময় হয়ে যায়, কারণ আমরা অনেক অরকে আমরা দেখতে পাই না। অনেক অর বিন্দুর মতো, বিন্দু রূপে, ওই যে মূর্ধন্য আছে অর্ণ, বিন্দু, আমরা বলেছিলাম মূর্ধন্যটা হচ্ছে অদৃশ্য অংরূপিণীর অদৃশ্য, মানে ব্যক্ত রূপ নয় ওটা। দন্তন্যতে ব্যক্ত, মতে পুরোপুরি ব্যক্ত। বলেছিলাম তো একবার, মনে আছে শুরুর দিকে? না, আপনি হয়তো একদম শুরুতে ছিলেন না। অনুস্বার এবং চন্দ্রবিন্দু, এই যে অংরূপিণীর যে দুটো বর্ণ আছে, দুটোই কিন্তু অদৃশ্য, এবং তাদের বর্গীয় বর্ণের আগে যদি যুক্ত হয়, তখন হবে না ইয় হবে না, মূর্ধন্য হবে না ম হবে, দন্তন্য হবে না ম হবে। এই সানুনাসিক বর্ণগুলো বর্গীয় চরিত্রের সঙ্গে ইন্টারকানেক্টেড, তাদের উপর নির্ভরশীল। তো কিন্তু আসলে ওরা তো বিন্দু রূপেরই প্রতিফলন। এই অংরূপিণী হচ্ছে দৃশ্য বিন্দু আর অদৃশ্য বিন্দু। বিন্দুকে ছোট করতে করতে এমন হবে, পেন্সিলের ডগা দিয়ে যে বিন্দুটা করা যায়, তারপরেও তো অসংখ্য বিন্দু আছে, সেই বিন্দু তো অদৃশ্য, দেখতে পাই না, সেটাকেই বলা হচ্ছে অংরূপিণী। তো আমাদের ইয় এগুলো সব অদৃশ্য বিন্দু, অংরূপিণী। আমরা শুধু বর্ণের আকার দিয়ে তাকে ব্যবহার করে বলছি এটা চন্দ্রবিন্দু বা অনুস্বারের বহিঃপ্রকাশ। তাকে একটা আকার দিয়ে, অদৃশ্যটাকেও আমরা আকার দিয়েছি। আমরা যেমন অনেক ভাস্কর্য করি, প্রতিমূর্তি করি, যেগুলো অদৃশ্য, ঠিক আছে? সেই অদৃশ্যটাকে মূর্ত করার জন্য একটা প্রতিমা আঁকলাম, একটা ছবি আঁকলাম, এটা ওই রকম ভাবে আমরা একটা ছবি এঁকেছি ইয়র মতো, মূর্ধন্যর মতো। তো আমরা যেটা বলছিলাম, অর্ণব এসেছে অর্ণস থেকে। অর যোগ রি যোগ, রির সঙ্গে যদি আপনি অসুন যোগ করেন, তাহলে হয় অর্ণস। অর্ণস, এই অর্ণসের সঙ্গে যদি ব যোগ করেন, তাহলে সেটা হয়ে যাবে অর্ণব। অর্ণব আর কি, বিসর্গ যেটা, ওটাই দন্তস্ব হয়েছে। বিসর্গ মানে নির্যাস, একেবারে শেষ নিঃশ্বাসে যেরকম হয় সেরকম আর কি, খুব হালকা, মানে নির্যাস মানে অস্তিত্বের একেবারে শেষ, অন্তিম বিন্দুটা। তো সেটাকে, খুব ক্ষুদ্র রূপটা, সেটাকে আমরা দন্তস্ব দিয়ে বোঝাই। উষ্ম বর্ণগুলোর ব্যবহার সূচনাকালে একরকম ব্যবহার, আবার অন্তিমকালেও ওটার দন্তস্ব ব্যবহার হয়। অর্ণ যেটা, সেটাকে আমরা অর্ণস বলে বলি। তো অর্ণসের সঙ্গে যদি ব যোগ করা হয়, তাহলে সেটাকে অর্ণব বলা হবে। আসলে অর্ণ মানে হচ্ছে জল, জলের বিন্দু।
ওই যে বললাম রহস্যময়তা, অর্ণ তো একটা রেখার মতো, একটা বিন্দু বিন্দু যোগ করে একটা রেখা তৈরি হয়, সেরকম একেবারে ক্ষুদ্রতম যে বিন্দু সে কি করে, অর্ণ কি করে, চারিদিকে ছড়িয়ে যায় চক্রাকারে। চারিদিকে যদি মানে সে যদি বইতে পারে, জলটা বওয়ার মতো যায়, নাহলে এক জায়গায় যেরকম জায়গা হবে সেখানে চতুর্দিকে যাবে, চতুর্দিকে গেলে তো সেটা পরিধি হয়ে যাবে, একটা বৃত্ত হয়ে যাবে। তখন ওই পুরো বৃত্তটা ধরা যাক একটা গর্ত, তার মধ্যে জল, গর্তটা যেরকম সাইজের একটা সার্কুলারই ধরে নিতে পারি, সে তাহলে ওটা সার্কুলার, তার সঙ্গে এই প্রত্যেকটা জলবিন্দু যুক্ত হয়েছে একটা অরোর মতো করে। তাহলে অর্ণের যে বিসর্গ রূপ, বিন্দু রূপ, সেটা হচ্ছে ওই জলবিন্দু। তো জলবিন্দুটা যোগ করে করে একটা বিশাল জলের যশ, তার সর্বোত্তম বিন্দুটা রূপটা হচ্ছে সমুদ্র। সমস্ত জলবিন্দু যেখানে একত্রিত হয়ে গেল, একেবারে সর্বোচ্চ রূপ সেটা হলো সমুদ্র, সবচেয়ে ক্ষুদ্র রূপটা হচ্ছে অর্ণ। বোঝা গেল? এই জন্য অর্ণটা মানে জলবিন্দুটাই, অর্ণ যখন বাহিত হয়ে, সমস্ত অর্ণ বাহিত হয়ে একসাথে জুড়ে গিয়ে সব একটা জায়গায় আসলো, তখন সে অর্ণব হয়ে গেল। এইভাবে অর্ণব শব্দের সৃষ্টি। সমুদ্র বলা হচ্ছে অর্ণ। অর্ণব পোত মানে জাহাজ। আচ্ছা, আমরা অর্ণব থেকে আমরা আর শব্দটা সেদিন ব্যাখ্যা করছিলাম। অর্পণটা যদি একটু বলেন, আর তো তার পরে আসবে। আচ্ছা আচ্ছা, অর্পণটা অর্পণে আছে, অর্পণে একটা পণ আছে, কিন্তু অর্পণে একটা পণ আছে, প মূর্ধন্য চ। রিয়ের অরটা, অরের সঙ্গে যখন আমি ওটা যোগ করব, পটা, রি যোগ পন, অর্পি, রি যোগ ইনিচ হবে, ইনিচ, ওটা রস্বীকারটা থেকে যাবে, আর ওই মূর্ধন্যটা থেকে যাবে, আর বাকিটা ইথ হয়ে যাবে। ওই যে ইনিচ প্রত্যয়, ওটা যোগ করলে রি এর সঙ্গে ওটা হয়ে যাবে অর্পি, আর রির সঙ্গে পন যোগ করলে হয়ে যাবে অর্পণ। পন যোগ করলে অর্পণ, ইনিচ মানে যোগ করলে হবে অর্পি, মানে অর্পিত, অর্পিত যখন হচ্ছে তখন ওটা ইনিচ করতে হচ্ছে। আর অর্পণ, রি যোগ পন, এই যে পনের মধ্যে একটা কমিটমেন্ট আছে, পন মানে একটা প্রতিজ্ঞা, আমার ঋণ আছে, সেই ঋণের জন্য আমি দায়বদ্ধ। ঋণটাই হচ্ছে অর, রিটা অর, রহস্যময় যে অর সেটাই হচ্ছে ঋণ, অর ন, ঠিক আছে, মানে ঋণ। এই ঋণটা, ঋণের যে দায়বদ্ধতা সেটা আমাকে পালন করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ আমি। অর্থাৎ যখন আমি কোনো কিছু কাউকে অর্পণ করব, সেটা আমার সত্য ছেড়ে দিয়ে একদম চিরতরে তাকে দিয়ে দেবো, কারণ ওটা আমার ঋণ। বুঝা গেল? আচ্ছা, তাহলে কি যেটা অর্পণ করা হচ্ছে মানে আমার ঋণ ছিল তাই অর্পণ? তার ভেতরে ঋণের ধারণাটা আছে। ঋণ ছিল মানে ঋণ তো বটেই, আমার ঋণ মানে বাধ্য তো আমি কারো কাছ থেকে, তোমার কাছ থেকে ঋণ, আপনার কাছ থেকে ঋণ নিলাম কিছু, সেই ঋণটা পরিশোধ করলাম, এটাও যেমন ঋণ। আবার আমি জন্মসূত্রে যে বিত্ত সম্পদ, যে জ্ঞান সম্পদ, এবং এই যে বংশ প্রবাহের আমাকে নিয়ে আসা হয়েছে, তার জন্যও তো আমি ঋণী আমার পিতৃপুরুষের কাছে, পিতামাতার কাছে আমি ঋণী। মানুষ 3 রকম ঋণ নিয়ে জন্মায়, তো সেই জন্মার সঙ্গে সঙ্গেই তো আমি ঋণী হয়ে গেছি, পিতামাতার কাছে ঋণী। আমাদের পূর্বপুরুষদের জ্ঞান সম্পদ যেটা আমার ভেতরে এমবেডেড হয়ে আছে, যেটা আমার ভেতরে সুপ্ত অবস্থায়, ওটা বিকশিত হবে আমি যত বয়স বাড়বে, যত আমি ভাষা, মনটা বিকশিত হবে, এবং ভাষা কমিউনিকেট করার মতো, ব্যক্ত করার মতো যোগ্যতা হবে, সেই তখনই ওইটা, ওই যেটা সুপ্ত যে জ্ঞানটা, সেটা আমাকে সাহায্য করবে। তা আমি তো সেই জ্ঞান সম্পদেও আমি আমার পূর্বপুরুষের কাছে ঋণী, ধন সম্পদেও ঋণী আমার পূর্বপুরুষদের কাছে, পিতামাতার থেকে বটেই, এবং পিতামাতাও তো সেই ঋণটা পেয়েছেন তার পূর্বপুরুষদের কাছ থেকে। জমি, বাড়ি, সোনা দানা, মণিমুক্তা, ধন সম্পদ, সবই তো তাদের দেওয়া। আমি যেটা নিজে অর্জন করবো সে তো পরে, আমার জীবিকা হবে, আমি দাঁড়াবো। আমি তো এখনো অর্বাচীন, সদ্য জন্মেছি। অর শব্দের সঙ্গে একটা অর্বা শব্দ আছে, হ্যাঁ, প ফ ব ব, হ্যাঁ ব, অর্বা হচ্ছে অ বয় বয় রেপ, অর্বা শব্দটা। ধরুন একটা যে এইমাত্র সদ্য জন্মালো, তাকে আমরা কি বলি? ইদানিন্তন, আধুনিক, বা পরবর্তী, আমাদের পরবর্তী যারা আসছে,
তারা হয়তো ঠিকমতো দাঁড়াতেই পারে না, অর হিসেবে পরিধি বৃত্তের সঙ্গে যুক্ত হবে, যে সার্কেলটা পরিধির সঙ্গে কেন্দ্র থেকে সে যুক্ত করার মতো সে সোজা হয়ে দাঁড়াতেই পারে না, এরকম ভাবে ভাবুন সাইকেলের অরগুলো, বা এই সমাজ চক্র যেটা চলছে, সমাজের একটা চাকা, সেই চাকাতে আমরা প্রত্যেকটা নাগরিক এক একটা করে অর। তো যে এখন অপ্রাপ্তবয়স্ক, যে এখন সদ্য জন্মেছে, সে অর হিসেবে বিকশিত হবে, সে তাকে টেনে সাহায্য করবে। আমাদের যারা প্রতিষ্ঠিত অর, তারা কি করবো, সেই সদ্যজাত অরকে কি করব, আমরা পরিধি পর্যন্ত টেনে তাকে সেখানে পরিধিকে ছুঁতে পারে সেই যোগ্যতায় তাকে নিয়ে যাব, এবং অরবিটে নিয়ে যেতে হবে। ইংরেজি অরবিট, সেখানে অরটা আছে, অর্ব, অর্ব, অর্ব যোগ ইত, অর্বিত, ওটা যেন ইট ইত আর কি, ওরা তো টি ত বলতে পারে উচ্চারণটা, ওরা টি বলে, ও আর বিআইটি, অরবিট। তো অরবিটের ভেতরেও কিন্তু অর্বের কথা আছে। অর বাহিত, অর অপ্রাপ্ত, কাঁচা অরটা, অপরিণত অর, সে বাহিত হয়ে পরিধি পর্যন্ত যাওয়ার যোগ্যতা হচ্ছে, পরিধিতে না গেলে তো চক্রাকারে ঘোরার অভিজ্ঞতা হবে না। তাহলে সেই যতক্ষণ সেটা না হচ্ছে ততদিন সে অর্বাচ, তার চয়ন কোন কক্ষপথে সে ঘুরবে সেটা চয়ন করার মতো যোগ্যতাই হয়নি। সেই জন্য অর্বাচ বলে একটা ধাতু আছে, তার সঙ্গে ইন প্রত্যয়, দীর্ঘ ই দন্ত ন, ইন প্রত্যয় যোগ করলে অর্বাচীন হয়। অর্বাচ শব্দটা ওইভাবে তৈরি হয়েছে। তো ইংরেজিতে যে অর বলি, অর্বাচে তো বয় বয়, হ্যাঁ, অর্বাচে তো আরেকটা বয় জিনিস, বয় আছে, তাহলে কি অর্বাচীনে বয় বয় হওয়া যুক্তিযুক্ত? ওখানে না সঙ্গে ওটা চীনের না? কোনো সম্পর্ক নেই, কিন্তু এই যে আমাদের চীন দেশ, উত্তর দেশে, তার কোনো সম্পর্ক না নেই। না, আমি তা বলছি না, আমি বলছি যে হুম। অর্বাতে তো বয় বয় আছে, তাহলে কি অর্বাচীন শব্দেও কি ওই যে বয় ওইটা, বয় হয় ওই যে যুক্তিযুক্ত? অরটা যখন চক্রাকারে ঘুরবে অরবিটে, এটা তো একটা কন্টিনিউয়াস ব্যাপার, সেটা তো মানে আবর্তন পুনরাবর্তন চলতেই থাকবে। যে ক্রিয়াটা চলতেই থাকবে আবর্তনমূলক, পৌনঃপুনিকতায় দুষ্ট বা গুণান্বিত, তাকে বলতে হবে দ্বিত্ব করতে হবে তাকে। এই হচ্ছে অঙ্কটা। যেখানে একই ক্রিয়া বারংবার রিপিটেডলি চলতে থাকবে, সেই ক্রিয়াটাকে বোঝানোর জন্য বর্ণের ব্যবহার যখন হবে, বর্ণটিকে দ্বিত্ব করতে হয়। ওই যে আমরা ওই সূর্য বানানে দেখলাম, অন্তস্থ জটার দ্বিত্ব হলো, কেন সূর্যের আলোক রশ্মির এই যে আবর্তন, এটা তো কন্টিনিউয়াস, এটা চলতেই থাকবে, সম্বৎসর যুগের পর যুগ চলবে যতদিন সূর্যের অস্তিত্ব আছে। তো যেখানে নির্জন শব্দে, ওখানে অর্জনের মধ্যেও তো অরও আছে। প্রতিদিন আমি আয় করে নিয়ে আসছি, উপার্জন করে নিয়ে আসছি, এনার্জি, অস্তিত্বের আবর্তন। আমি যে অস্তিত্ব হিসাবে আবর্তিত হচ্ছি, এই সংসারের মধ্যে, জগতের মধ্যে বিচরণ করছি, রয়েছি, আবর্তিত হচ্ছি, এই রহনটা কিন্তু আবর্তনমূলক রহন। আমরা যে রয়েছি, এই যে ঘরে বসে, আমি এখানে বসে আমি আজকে এই আলোচনায় অংশ নিয়েছি, তো এই আলোচনা করছি যে এটা তো রহন বা আবর্তনও বটে। এই রহন আবর্তনের মধ্যে দিয়ে যেটা রিপিটেডলি আমি করব, সেখানে অর্থাৎ রেফ যদি থাকে, তাই বলে নির্বিচারে হবে না। নির্বিচারে কেন হবে না? ধরুন আপনি নির্জন শব্দটা, আমি ওখানেও কিন্তু আবর্তমান হচ্ছি, আমি রোটেট করছি, কিন্তু সেটা করছি জন থেকে দূরে গিয়ে, যেখানে জনশূন্যতার দিকে আমি যে পরিধি আছে, যেখানে জনগণ নেই, জনসাধারণ নেই, ফলে জনের যেহেতু অদৃশ্য হয়ে যাচ্ছে, জন থাকছে না, সেই জন্য এখানে জটা দীপ্ত হলো না। বোঝা গেল ব্যাপারটা? মানে স্থানকাল নির্বিশেষে রেফ থাকলেই দীপ্ত হবে এটা যেমন নয়, কিন্তু যেখানে পৌনঃপুনিকতার ক্রিয়ার ধারণা আছে, সেইখানে দ্বিত্ব দেওয়াটাও আবশ্যক। দ্বিত্ব সম্পর্কে কোনো স্ট্যান্ডার্ড নিয়ম, কোনো যুক্তিসম্মত নিয়ম একাডেমির কাছে নেই। আমরা যারা শিখছি, ওই যেভাবে শেখানো হচ্ছে, সরলীকরণ, যে সমস্ত দ্বিত্ব তুলে দাও, তাতে হয় কি, যেমন অর্ধের বানান যদি অধৈর্যের লেখা হয় লিখিতভাবে, তাহলে কি হবে, অর্ধের এই যে ব্যাসার্ধ থেকেই যে অর্ধের কনসেপশন, বৃত্ত যত বড় তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, এই অর্ধটা কিন্তু বৃত্তের থেকেই এসেছে। তো সেই ইতিহাসটা হারিয়ে যাবে আমি যদি সবসময় ধয়রফলা লিখি। ধয়ের ভেতরে কিন্তু অরর কথাটা নেই। আমি বোঝাতে পারলাম? অরের ধারণটুকু আছে, অরের ধারণটুকু হবে, অরের আবর্তনটা নেই।
অরটাকে ধারণ করছি না, অরের দানটাকে ধারণ করছি। অরের দানটাকে আমরা ধারণ করছি। আচ্ছা। তো না, আপনি এইসব খুব আর নিয়ে আলোচনা করবেন বলেছেন, কিন্তু হ্যাঁ, আমরা আমরা আজকে সমকাল। 40 তাহলে আরটা একটু 40 বলবো। মিনিট হয়ে আর গেছে। ইংরেজির আমাদের যে এগুলোর একটা সম্পর্ক আছে এবং তাহলে ওটা আগামী আরের দিন, ব্যাখ্যাটা আবার বোঝাবো আরেকটু। বুঝিয়ে আচ্ছা আমি আর আগামী বাকি দিনে পর্বে চলে আলোচনা যাব। করলে খুব ভালো হয়। ওকে, হ্যাঁ, আজকে তো আজকে একেবারেই ঠিক, সময় নেই। ঠিক, ঠিক, ঠিক। ঠিক আছে, আমরা আগামী দিন তাহলে অন্য শব্দগুলো নিয়ে আসছি। আপনাদের হুম, যদি কোনো শব্দ নিয়ে জানার ইচ্ছে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আজকের মতো আর কি তাহলে আমরা বিদায় জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হবে। দেখা হবে নারায়ণবাবুর সঙ্গেও। নারায়ণবাবু ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, ঠিক আছে। শুভরাত্রি। আপনিও ভালো থাকুন। ঠিক আছে।